আচ্ছা, ভূচুম্বকত্বের আগ পর্যন্ত আমরা পড়তে দিয়েছিলাম সৃজনশীল কোশ্চেন। এখন যারা করছো বেশ ভালো কথা, যারা আল্লাহর ইচ্ছায় আছি তারা কমপ্লিট করে নিও দ্রুত। আবার আগামী ক্লাসে জিজ্ঞেস করলে এরকম ব্যাককলের মতো কথাগুলো বইল না। ভূচুম্বকত্ব এবং এই যে জায়গাগুলো পড়তে বলেছিলাম অনেকে পড়ছো, পড়ার ক্ষেত্রে এখানে কিছু বুঝি কিছু বুঝি না, একটু কেমন কেমন একটু বিষয় এখানে আছে। আচ্ছা, আমি একদম শুরুতে তোমাদের দুটো সংজ্ঞা আমি বলেছিলাম যে তোমরা একটু পার্থক্যটা খুঁজবা যে এই দুইটার ভিতর পার্থক্য কি। তোমরা অনেকে খুঁজে পেয়েছো হয়তো যে চুম্বক, চুম্বক আর হলো চৌম্বক, এর মধ্যে পার্থক্য বের করতে বলেছিলাম যে পার্থক্য কি। তাহলে এখানে পার্থক্যটা হলো যে যারা খুঁজেছো বা পেয়েছো আর যারা পাও নাই একটু শোনো যে চুম্বক চুম্বক কি জিনিস ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে আসছি, একটা পদার্থ কি আছে যা আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম আছে এবং দিক নির্দেশক ধর্ম এটাও আছে। এই ধরনের ধর্ম বা বৈশিষ্ট্য যে সকল পদার্থের আছে তাদেরকে আমরা চুম্বক বলি। তাহলে যে সকল পদার্থের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষণ বিকর্ষণ ধর্ম ও দিক নির্দেশক ধর্ম থাকে তাদেরকে চুম্বক বলে। এই চুম্বক কোথায় পাওয়া যায়? এই চুম্বক একটা খনিজ উপাদান হিসেবে আমরা পৃথিবীর অভ্যন্তরে পাই, এভাবে চুম্বক পাই। তাহলে এই যে চুম্বক, এই এই পদার্থ যেটা সরাসরি অন্য কোনো পদার্থ যেমন লোহা, নিকোফি মূলত নিকেল, কোবাল্ট, ফেরাম খুব স্ট্রং চুম্বক পদার্থ। তাই এই লোহাকে চুম্বক পাইলে টাস করে আকর্ষণ করবে। বা একটা চুম্বকের তোমরা জানো যে চুম্বক যদি এরকম একটা বার চুম্বক তুমি বিবেচনা করো, তার নর্থ পোল সাউথ পোল আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু। অন্য আরেকটা চুম্বকের উত্তর মেরু যদি এর দক্ষিণ মেরুর কাছে আনো আকর্ষণ করবে, আর যদি চুম্বকের দক্ষিণ মেরু এই দক্ষিণ মেরুর কাছে আনো বিকর্ষণ করবে। তাহলে ওই তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা ধর্ম। তাহলে কোন চুম্বক অন্য চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে, বিপরীত মেরুকে আকর্ষণ করে, অথবা লোহাটা এগুলোকে আকর্ষণ করে। তাহলে এই তার আকর্ষণীয় ধর্ম। আর সে তাকে ঝুলাই রাখলে উত্তর দক্ষিণ দিক করে অবস্থান করে, দিক নির্দেশক ধর্ম থাকে। যে পদার্থে থাকবে সেটাকেই বলা হয় চুম্বক। তাই চুম্বক যেহেতু লোহাকে আকর্ষণ করে, যদি দীর্ঘদিন তুমি এক টুকরো বা ছোট এক পিস লোহা একটা চুম্বকের গায়ে রেখে দাও, 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর, তুমি 1 বছর পরে ওই লোহাকে তুমি চুম্বক থেকে আলাদা করে যখন আনবা, এনে ছোট ছোট লোহার গুঁড়া যদি ওই লোহার কাছে ধরো, দেখবা যে ওই গুঁড়াগুলাকে লোহাটা আকর্ষণ করছে। তাই লোহা কেন ওই গুঁড়াগুলাকে আকর্ষণ করলো? কারণ ওই দীর্ঘদিন লোহাটা চুম্বকের সাথে থাকতে থাকতে, ওই চুম্বকের কাছে সংস্পর্শে থাকতে থাকতে সে কিছুটা চুম্বকত্ব অর্জন করছে। তো চুম্বকত্ব কি? চুম্বকত্ব ওই যে আমরা আগে বলেছি যে কোনো একটা যে পদার্থের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম এবং দিক নির্দেশক ধর্ম থাকে, তাকে চুম্বক বলে। এই আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম যে পদার্থের থাকে, এই আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম মিউট করো, এটাকে বলা হয় চুম্বকত্ব। তাহলে একটা চুম্বক তার এই মেরু কি করছে, আরেকটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করছে। তো তুমি ছোট চিকন দুইটা টুকরো চুম্বক এখানে তুমি রাখলা, দেখলা যে তোমার হাত থেকে সরতেছে। কিন্তু ইয়া মোটা মোটা দুইটা চুম্বক যদি হাতে ধরে তুমি এখানে ধরো, দেখবে যে বিকর্ষণ করছে, তুমি হাতে ধরে রাখতে তোমাকে চিপকে ধরে তোমাকে এই ধরে তারা দুই পাশে সরে যাবে। খুব স্ট্রংলি তার বিকর্ষণ করে যাচ্ছে। তাহলে ওই ছোট চিকন চিকন দুইটা চুম্বক ধরেছিল, সেখানে যে বিকর্ষণ, আর দুটো মোটা শক্তিশালী চুম্বক নিচ্ছে সেখানে বিকর্ষণ, অনেক পার্থক্য।
অনেক বেশি মোটা চুম্বকের, তাহলে তার চুম্বকত্ব অনেক বেশি। তাই এরকম এই যে বিকর্ষণ করার প্রবণতা, ক্ষমতা বা আকর্ষণ করার ক্ষমতা, এই যে ধর্ম, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ এই যে ধর্মটা, আকর্ষণ বিকর্ষণ ধর্ম থাকে। তাই যে সকল পদার্থের এই আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা থাকে ওই পদার্থটাকে আমরা চুম্বক বলি। আর এই আকর্ষণ বিকর্ষণ করার যে ক্ষমতা, এটা চুম্বকের একটা বৈশিষ্ট্য। এই যে ক্ষমতাটা, এইটাই হলো তার চুম্বকত্ব। তাহলে এই চুম্বকত্ব, কোনো একটা লোহা যদি চুম্বকের গায়ে দীর্ঘদিন রেখে দাও, তাহলে এরপরে যদি অন্য কোনো ছোট লোহার টুকরো ওই চুম্বকের গায়ে ধরো, তখন ওই ছোট লোহার টুকরাকে ওই চুম্বক আকর্ষণ করে। সে কিছু চুম্বকত্ব অর্জন করছে। কে? ওই লোহা। তাই লোহাটাকে কি বলে? লোহাটাকে বলে চুম্বক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদেরকে চুম্বক পদার্থ বলে। যেহেতু চুম্বকের গায়ে লোহা দীর্ঘদিন পড়েছিল, লোহাটাকে চুম্বক আকর্ষণ করেছিল, করে তার গায়ে লেগেছিল 1-2 বছর, তারপরে ওই লোহাটা একটা চুম্বক পদার্থ, আর লোহা দীর্ঘদিন থাকার কারণে কিছু চুম্বকত্ব অর্জন করছে। তাহলে কিছু চুম্বকত্ব যে অর্জন করছে সেটা কিন্তু চুম্বক পদার্থ অর্জন করে চুম্বকে রূপান্তরিত হয়েছে। তাহলে ওই যে লোহাটা চুম্বকে রূপান্তরিত হয়েছে, ওই লোহাটাকে কিন্তু আর চুম্বক বলে না, ওইটাকে চুম্বক বলে না, ওইটাকে বলা হয় চুম্বক। আর ওই লোহাটা যার গায়ে থেকে সে চুম্বকত্বটা অর্জন করে নিচ্ছে, ওটাকে বলা হয় চুম্বক। তাহলে চুম্বক হলে সরাসরি আমরা যেটা পাই এটা চুম্বক। আর কোন চৌম্বক পদার্থ, অর্থাৎ চুম্বক যাকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তাহলে কোন চৌম্বক পদার্থকে যদি আমরা চুম্বকে রূপান্তরিত করি সেটাকে বলা হয় চুম্বক। চুম্বক আর চুম্বকের বিষয়টা এখানে এরকম। আর তোমরা জানো চুম্বকের বা চুম্বকের চুম্বক পদার্থ বা চুম্বক পদার্থ যাই বলো, তার দুইটা মেরু আছে। এবং তুমি হিসাব করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবা যে এই দুই প্রান্তে এমন দুইটা বিন্দু আছে যেখানে তার আকর্ষণ বা বিকর্ষণ বল তীব্র, মানে তার শক্তিটা সবচেয়ে বেশি। এখন এই শক্তিটা বেশি এর মধ্যবর্তী কোনো জায়গায়ও না, একদম প্রান্তেও না, শেষ প্রান্তেও না। দেখা যাচ্ছে শেষ প্রান্ত থেকে একটু ভিতরের দিকে কোনো একটা অঞ্চল জুড়ে এর শক্তিটা তীব্র, আবার এখানেও কোনো একটা অঞ্চল জুড়ে এই শক্তিটা তীব্র। তাহলে এরকম একটা অঞ্চল জুড়ে এই যে তীব্র শক্তি, ওই অঞ্চলটাকে আমরা বিন্দু হিসেবে বিবেচনা করি। তাহলে ওই যেখানে শক্তিটা তীব্র, যে বিন্দুতে, যে অঞ্চল, ওইটা কি বলা হয় মেরু। এবং এই দুই ক্ষেত্রে এটা বিপরীত মেরু, বাট এখানে শক্তি সমান সমান। এইটার যদি মেরু শক্তি পি হয়, এরও মেরু শক্তি পি, মেরু শক্তি সমান সমান, কিন্তু হয়তো এখানে এই দুইটার ধর্ম বিপরীত বা ভিন্ন হতে পারে। তাহলে এখানে মেরু শক্তিটা কি? মেরু শক্তি কিছুই না, ওই যে অন্য কোনো একটা চুম্বক অন্য কোনো চুম্বককে আকর্ষণ করার যে ক্ষমতা, অর্থাৎ যে শক্তির কারণে, এই যে মেরু অঞ্চলের যে শক্তির কারণে কোনো একটা চুম্বক চুম্বক পদার্থকে আকর্ষণ করে, তাহলে ওইটাকেই বলা হয় মেরু শক্তি। যে শক্তির কারণে বা আকর্ষণ করার ক্ষমতা রাখে, ওইটাকে মেরু শক্তি বলি। তাহলে মেরু শক্তি এই দুই মেরু মানে নির্দিষ্ট অঞ্চল জুড়ে থাকে, সেটাকে আমরা বিন্দু হিসেবে বিবেচনা করি। তাহলে ওই দুই বিন্দুর যে সংযোজক সরলরেখা, এই যে দৈর্ঘ্যটা, এইটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য। আর দুই শেষ প্রান্তের যে মধ্যবর্তী দৈর্ঘ্য, দূরত্ব, এইটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য বড় আর চুম্বক দৈর্ঘ্যটা ছোট। এখানে একটা অনুপাত আছে যে চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়ালস টু 0.85। তাহলে চুম্বক দৈর্ঘ্য সমান সমান কত সেটা আমরা জানি, চুম্বক দৈর্ঘ্য সমান সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তা কোনো জায়গায় জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের কাজে লাগে অঙ্ক টঙ্ক করার জন্য সবসময় চুম্বক দৈর্ঘ্য।
তো জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকলে 0.85 এর সাথে গুণ করে আমরা চুম্বক দৈর্ঘ্য বের করে নিই। তাহলে তুমি মেরু দেখলা, তারপর এই দুই মেরু বা দুই শেষ প্রান্তের সংযোজক সরলরেখাটা কি বলা হয়? চুম্বক অক্ষরেখা। এটা আমরা এখান থেকে মোটামুটি দেখলাম। আবার একটা চুম্বককে তুমি যদি ভেঙে খন্ড 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 করো, তাহলে তুমি যদি একে ভেঙে এখানে একটা বার চুম্বক তৈরি করো, এখানে হঠাৎ করে আবার একটা নর্থ পোল অটোমেটিক সৃষ্টি হবে। এটাই তার ধর্ম। যত খন্ড করবা ততই তারা আর একটা পোল নতুন করে সৃষ্টি করবে। কিন্তু একটা বার চুম্বকের ভিতরে তুমি এই নর্থ পোল বা সাউথ পোল এখানেই আর এখানেই পাবা, এর ভিতরে কোনো জায়গায় নর্থ পোল পাবা না। এখন বলতে পারো তাহলে ভাঙ্গার পরে এটা আসলো কোথা থেকে? তাহলে এই নর্থ পোলটা ভিতরে ছিল, এটা ভাঙ্গার পরে হয়েছে, এর আগে ছিল না। এর আগে দুইটা পোলই ছিল, ভেঙে ফেলবো তখন আবার দুইটা পোল হবে। একে 3 টুকরো করলে ওই 3 দুগুণে 6টা পোল তখন আবার হয়ে যাবে। আর এখন একটা একত্রিত অবস্থা আছে দুইটা পোল। মোটামুটি এটুক হইলো মূল শুরুটা। আরো কিছু টার্ম আছে সেগুলো পরে দেখবো। এখন আমরা মূলত একটু দেখি এখানে ঘটনাটা কি। আমাদের এই যে ভূচুম্বক জিনিসটা কি? আমাদের প্রথমত পৃথিবী এরকম মনে করা হইতো একটা বার চুম্বক। আসলে পরবর্তীতে সেই ধারণা থেকে সরে আসছে যে বার চুম্বক মানে কি এরকম একটা লম্বা, তাই পৃথিবী তো আসলে এরকম লম্বা না, পৃথিবী তো আসলে গোলাকার। তাহলে বার চুম্বক যদি হয় তাহলে চুম্বকের অস্তিত্ব কি? কেনই পৃথিবীটাকে ভূচুম্বক বলা হয়? কারণ পৃথিবীর ভিতরে যদি তুমি যাও দেখবে যে এই যত আমাদের উপাদান, মৌলিক পদার্থ, অমুক সমুক খনিজ ভিতরে আছে পৃথিবীর ভিতর তাপমাত্রা অনেক বেশি, লাভা ঠাভা যে বের হয় কি উচ্চ তাপমাত্রা। তাহলে এই যত খনিজ আছে দেখা যাচ্ছে পৃথিবীর কেন্দ্রে তার তাপমাত্রা অনেক বেশি, কেন্দ্রের আশেপাশে তাপমাত্রা বা কেন্দ্রের তাপমাত্রা, তখন ওই খনিজ উপাদানগুলো এখানে গলিত অবস্থায় থাকে। গলিত অবস্থায় থাকলে ওটা যদি তার ক্ষুদ্র এলিমেন্ট তুমি বিবেচনা করো, যেমন লোহা গলিত অবস্থায় আছে, তার ক্ষুদ্র উপাদান ইলেকট্রন বলতে পারো। এখন পৃথিবী তো আবার ঘুরতেছে, তার স্পিনের চারদিকে সে ঘুরতেছে। এই যে স্পিনের চারদিকে যে ঘুরতেছে, এই ঘোরার কারণে ওই যে ভিতরে যে গলিত উপাদান লোহাও তো ঘুরতেছে, তার মানে লোহার ইলেকট্রনও তো ঘুরতেছে। এভাবে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে ইলেকট্রন যেদিকে ঘুরে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওখানে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবার ওয়েরস্টেডের কথা অনুযায়ী যে কোনো জায়গায় যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এভাবে তোমার এই যে চুম্বক বা চুম্বক বলরেখা এগুলা পৃথিবীর দেখা যাচ্ছে যে এক মাথা থেকে বের হয়ে অন্য মাথায় আসে। আবার তোমরা তো জানো যে নর্থ পোল থেকে বলরেখা বের হয় সাউথ পোলে প্রবেশ করে। তাহলে এভাবে তোমার ওইখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, চুম্বক বলরেখা, অর্থাৎ নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে সাউথ পোলের দিকে আসছে এই পৃথিবীর উপর দিয়ে। এখানে এই যে মানে আমাদের বায়ু স্থান, এর ভিতরে কিন্তু অসংখ্য বলরেখা এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, অদৃশ্য, আমরা দেখতেছি না, বলরেখার ভিতরে বসে আছে যাচ্ছে। তাহলে এই কারণে তখন তারা এই পৃথিবীটাকে একটা চুম্বক হিসেবে বিবেচনা করছে। এবং যেহেতু এই খনিজ উপাদান পৃথিবী মোটামুটি গোলাকার বা ডিম্বাকার বা উপবৃত্তাকার যাই ধরো, তাহলে এখানে চারোদিকে এরকম তোমার একটা প্লেটের মতো উপাদান বিস্তৃত, তাই বলরেখা আসতেছে। তাহলে পৃথিবী আসলে এরকম বার ম্যাগনেট হওয়ার কথা না বা সুযোগও নেই। তাই পৃথিবী নর্মালি এরকম একটা গোলাকার চুম্বকের মতো বিবেচনা করা হয়। চুম্বকের ওই অবস্থায় আমরা বিবেচনা করি, তখন থেকে এটাকে আমরা ভূচুম্বক বলি। এটাই মোটামুটি কারণ। তারপরেও এটাও 100% ফিক্স কথা না, এখানে তোমার ওই যে এখনো কিন্তু চলতেছে, অনুসন্ধান চলতেছে এটার উপরে। তারপরে তোমার এখানে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাপমাত্রা বেশি থাকলে। তাহলে ওখানে যে চুম্বক পরিণত হলো পৃথিবী একটা ভূচুম্বক, একটা যে চুম্বক, তাহলে কেন্দ্রে তো তাপমাত্রা অনেক বেশি, তাহলে এই বেশি তাপমাত্রার কারণে তার চুম্বকত্ব আবার ভেনিশ হয়ে গেল। তাহলে তো আবার পৃথিবী চুম্বক হিসেবে এইভাবে বিবেচনা করা যায় না।
কিন্তু চুম্বকের ক্ষেত্রে একটা মজার বিষয় আমরা সামনে গেলেও দেখবো, হিস্টেসিস লুপ যখন পড়ব তখন সেখানে দেখবো যে একটা চুম্বকে বিচুম্বকায়ন যখন করা হয়, মানে তুমি যেরকম একটা লোহাকে চুম্বকে রেখে চুম্বকে রূপান্তরিত করতে পেরেছো, যদি দীর্ঘদিন তাকে যদি তাপের ভিতরে রাখো, আগুনের ভিতরে রাখো, তাপমাত্রা বাড়াতে থাকো, তাপ দিতে থাকো, চুম্বকত্ব আস্তে 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 লোপ পায়। কিন্তু লোপ পাইলেও ওর চুম্বকত্ব 100% বিনষ্ট তার ভিতর থেকে করতে পারবে না, এখন জিন্দিগিতেও পারবে না। কিছু না কিছু চুম্বকত্ব তার ভিতরে থাকবে। এটাও প্রথম হয়তো এটি চিন্তা করতেছিল যে যদি পৃথিবী ভূচুম্বক, এখানে গলিত অবস্থায় বিভিন্ন খনিজ উপাদান ইসি কারণে, ঘূর্ণনের কারণে সেখানে তড়িৎ প্রবাহিত হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আবার তাপমাত্রা অনেক বেশি, সেই চুম্বক ক্ষেত্র তো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু না, 100% হইলে সে 100% নষ্ট হয় না, সেখানে তাপমাত্রা অমুক সময় যাই থাকুক চুম্বক ক্ষেত্র কিছু থাকবে, ফলে পৃথিবী চুম্বক হিসেবে আকর্ষণ, মানে চুম্বক হিসেবে কাজ করে। এই যে ভূচুম্বক, এখন এই যে কোনো চুম্বক হইলেই, ভূচুম্বক হোক আর যাই হোক, তার দুইটা মেরু আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। বার চুম্বকের ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দেখি উত্তর মেরু, দক্ষিণ মেরু, কিন্তু গোলাকার চুম্বকের ক্ষেত্রে এক পিঠ উত্তর আর এক পিঠ দক্ষিণ। গোলাকার চুম্বকও তোমরা দেখছো, তাহলে এরকম গোলাকার চুম্বক হয়তো উপরের পাশ দেখা যাচ্ছে উত্তর মেরু, নিচের পাশ দক্ষিণ মেরু। এরকম গোলাকার চুম্বকের ক্ষেত্রে হয়তো পৃথিবী হয়তো এরকম গোলাকার শেপের কিছু একটা, তাহলে তারও উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তাহলে এখন কোন দিকে উত্তর মেরু থাকবে, কোন দিকে দক্ষিণ মেরু থাকবে? তাহলে এত বিশাল পৃথিবী, ঠিক আছে, তা আমরা যেখানে বিবেচনা করি বা যেভাবেই করি, দেখা যাচ্ছে ওই জায়গাটা একটা ছোট সরু চুম্বক ধরে বা বার চুম্বক ধরে আমরা চিন্তা ভাবনাটা করতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। তাই তোমরা অনেকেই পৃথিবীর ম্যাপ দেখছো, যদি কেউ না দেখো বা পৃথিবীর ম্যাপ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আজকে একটু দেখবা পৃথিবীর ম্যাপটা কিরকম। গোলক থেকে দেখতে পারো, গোলক গোলাকার, অথবা তোমরা স্ট্রেট, যেটা একদম এরকম সমতলে অঙ্কন করা পৃথিবীর ম্যাপ, সেই ম্যাপটা দেখবা। আমরা যদি এভাবে সাধারণত অক্ষ বিবেচনা করি, আমরা এটাকে বলি উত্তর, এটাকে বলি দক্ষিণ, তারপরে এইটা হলো উত্তর, এটা দক্ষিণ, এইটা হলো তোমার পূর্ব, আর এইটা হলো পশ্চিম। তাহলে এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে বিষয়টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন তুমি যদি দেখো পৃথিবীর মানচিত্র অবস্থাটা দেখো, যে আমাদের অবস্থান দেখবা এরকম কোনো একটা জায়গায়, মানে এই পূর্ব দিকে হলো জাপানের অবস্থান, তারপরে এদিকে উপরের দিকে এই যে রাশিয়া, তারপরে চীন এদিকে আছে, এই নিচের দিকে এইদিকে তোমার কতগুলো দেশ আছে, দক্ষিণ পূর্ব এশিয়া যেটাকে আমরা বলি, ওই যে ভিয়েতনাম, তারপরে হলো থাইল্যান্ড, মিয়ানমার, এইদিকে যে নামতেছে, তারপরে এদিকে এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সাইডে দেখবা যে এখানে অনেক দ্বীপ ঠিক আছে। তারপর তো ওইদিকে তো অস্ট্রেলিয়া ওই যে দ্বীপের বাহিরে ওদিকে অবস্থান করতেছে। এইদিকে যদি চিন্তা করে দেখো, দেখবা যে এর উপরে এখানে তোমার আছে ইন্ডিয়া, এখানে আছে তোমার একটা ভারত মহাসাগর, এইদিকে তোমার আফ্রিকা মহাদেশের অবস্থানটা। মোটামুটি উপরের দিকে তুমি দেখবা যে এই সাইডটা একটু উপরের দিকে, এইদিকে ইউরোপ অবস্থান করতেছে, ইউরোপ আছে, এখানে মিডল ইস্টের দেশ আছে, আর এখানে তোমার ইউরোপের অবস্থানটা, ইউরোপের অবস্থানের পরে এইখানে দেখবে যে একটা আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর একটু বিশাল, এই আটলান্টিক মহাসাগর পার হয়ে এখানে দ্বীপের ভিতরে ইংল্যান্ড আছে, এই আটলান্টিক মহাসাগর পার হয়ে এখানে যখন আসবা, এইখানে হলো আমেরিকা মহাদেশ, উপরের দিকে উত্তর আমেরিকা, নিচের দিকে দক্ষিণ আমেরিকা, ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, এই দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশ নিচের দিকে। আর এই উপরের দিকে এখানে থাকে হলো যুক্তরাষ্ট্র, তার উপরে দেখবা কানাডা। এই কানাডার এই যে মাথার দিকে এখানে তার বিশাল একটা এখানে সাগর আছে, যেটাকে বলা হয় হাডসন সাগর।
আমরা যেটাকে বলি। আবার এখান থেকে এখান দেখবা যে একটা বড় দ্বীপের মতো গ্রিনল্যান্ড, যেটাকে ওই ইউরোপের দেশ ডেনমার্ক নিয়ন্ত্রণ করে। গ্রিনল্যান্ড বিশাল, ডেনমার্ক এতটুকু একটা দেশ, এত বিশাল একটা জায়গা দখল করে রেখেছে। এইখানে তুমি ওই যে হাডসন নদী, এইখানে এখানের একটা ঘটনা আছে, এই জন্য আমি হাডসন নদীর অবস্থানটা দেখলাম এখানে। তোমরা একটু ম্যাপে দেখো, এখানে এগুলা দেখবে স্পষ্ট লেখা আছে। তাহলে এই যে ভূচুম্বকের যে উত্তর মেরু আর ভূচুম্বকের দক্ষিণ মেরু, এরা কোথায় আছে এইটা খোঁজার জন্য। তাহলে হিসাব নিকাশ বা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই যে উত্তর দক্ষিণ, এটাকে আমরা বলি ভৌগোলিক উত্তর, মানে ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু, এইটাকে আমরা বলি বিষুব রেখা, পূর্ব পশ্চিম বা নিরক্ষরেখা। তাহলে ভৌগোলিক উত্তর, ভৌগোলিক দক্ষিণ, তারা হিসাব করে পেয়েছে যে ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে হাডসন নদীর কোনো একটা জায়গায়। তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু এখান থেকে প্রায় 2500 কিলোমিটার পশ্চিমে ওই হাডসন নদীতে ভূচুম্বকের দক্ষিণ মেরু। ভূচুম্বকের দক্ষিণ মেরু এরকম। তাহলে এইখানে হয়তো বা মনে করো দক্ষিণ মেরু হয়তো এরকম। তাহলে এইটা কিন্তু ভূচুম্বকের দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু ভূচুম্বকের, এটা এটা দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। উপরে লেখাটা দেখা যায় না। আর এরপরে তারা বলছে ওই ভূচুম্বকের উত্তর মেরু হবে ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে প্রায় 2200 কিলোমিটার পূর্বে অ্যান্টার্কটিকা মহাদেশে ওই ভিক্টোরিয়া অঞ্চলে। তাহলে ভূচুম্বকের মানে ভৌগোলিক দক্ষিণ মেরু এখান থেকে 2200 কিলোমিটার দূরে। তোমরা পৃথিবীর এই ম্যাপেই দেখবা এই নিচের দিকে এখানে অ্যান্টার্কটিকা মহাদেশ বরফে আচ্ছন্ন পড়ে আছে। তাহলে এখান থেকে 2200 কিলোমিটার দূরে এই ভূচুম্বকের উত্তর মেরু, উত্তর মেরু ভিক্টোরিয়া অঞ্চলে, ওই অ্যান্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়া অঞ্চলে ওখানে অবস্থান করে। তা এই অ্যান্টার্কটিকা মহাদেশ বরফে আচ্ছন্ন থাকে, এখানে মানুষ টানুষ থাকে না, ওই যে কিছু পোকামাকড় এস্কিমিডো ওরা থাকে, ওই যে ইগলু যেগুলোকে বলি। তাহলে এটা ওই অ্যান্টার্কটিকা মহাদেশে এখানে অবস্থান করতেছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, একটা ভূচুম্বকের উত্তর মেরু সেটা কিন্তু ভৌগোলিক উত্তর মেরুর কাছে না, ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর কাছে, আর ভূচুম্বকের উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে। এবং ভৌগোলিক অক্ষের উপরেও এই ভূচুম্বকের উত্তর দক্ষিণ বা ভূচুম্বকের অক্ষটা 100% উপরিপন্ন না, উপরিপতিত হয়ে নাই, ওর উপরে উপরিপতিত হয়ে নাই, একটু সরে আছে। তাহলে এই যে চুম্বক অক্ষ, এই যে ভৌগোলিক অক্ষ, এই যে সরে আসছে দক্ষিণ মেরুটা, তাহলে উত্তর মেরু এখান থেকে সরে গেছে। এখানে যে কোণে সরে গেছে এই কোণটা হইল প্রায় 18 ডিগ্রি, প্রায়। তাহলে ও যদি এখান থেকে 18 ডিগ্রি কোণে সরে আসে, ও এখান থেকে 18 ডিগ্রি কোণে এদিকে প্রায় সরে যায়, প্রায় 18 ডিগ্রি বা তার কাছাকাছি, বা 17 ডিগ্রি, 22 ডিগ্রি, 20 ডিগ্রি, 19 ডিগ্রি এরকম ধরা হয়। এখন তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেখতে, আমি একটা কথা বলেছিলাম
যে উত্তর মেরু থেকে সে 2500 কিলোমিটার সরে যাবে, আবার বলেছি দক্ষিণ মেরু থেকে 2200 কিলোমিটার পূর্বে সরে যাবে। এইটা যদি সরে যায়, এখান থেকে যতখানি সরে যাবে, চুম্বকটা যদি ঘুরে যায়, তাহলে এও এখান থেকে একই পরিমাণ ঘুরে যাবে, এখানেও 2500 হওয়ার কথা। এইটা হয়তো যদি বৃত্তাকার হইতো, তাহলে তুমি এখান থেকে যদি 2500 সরাও, তাহলে এখান থেকেও 2500 সরে যাবে। কিন্তু আসলে তো পৃথিবী বৃত্তাকার না, কি উপবৃত্তাকার। তাহলে এখানে তোমার পৃথিবীর শেপ যেরকম, হয়তোবা এখানে যতটা কার্ভ করে, এখানে হয়তো তার থেকে একটু ফ্ল্যাট। তাহলে এখানের যে এই দূরত্ব, পরিধির উপরে মূলত তো দূরত্ব সরছে, এখানে যে শেপ, যে আকার, যে আকৃতি, আর এখানে যে সরে গেল, এখানের যে শেপ, এই দুই শেপ তো একরকম না। এই জন্য তোমার দূরত্বটা মাপাতে এখানে, এই জন্য এখানে 2500, এখানে 2200 ধরা যায়, কিন্তু সাধারণত এই কোণটা কিন্তু একই রকম হয় সাধারণত। এটা এটা যদি 1800 হইতো, কারণ কোণটা তো করছে ভৌগোলিক অক্ষের সাথে চুম্বক অক্ষ, যেহেতু চুম্বক অক্ষ সরে গেছে 18 ডিগ্রি কোণে, তাহলে এখান থেকেও চুম্বক অক্ষটা 18 ডিগ্রি কোণেই সরে যাবে, যেহেতু এটা একদম স্ট্রেট। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ভূচুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু কোথায়। তাই ভূচুম্বকের উত্তর মেরু হইল ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে, ওখানে পূর্ব দিকে, আর ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর পশ্চিম দিকে। এখন এটা হলো আমাদের ভূচুম্বক। তাহলে আমরা যে পৃথিবী এখানে, যে আমরা উত্তর উত্তর দিক বলি, দক্ষিণ দিক বলি, কিন্তু ভূচুম্বকের উত্তর আর আমরা যে ভৌগোলিকভাবে পৃথিবীর উত্তর বলি, তারা কিন্তু একদিক না। তাহলে ভূচুম্বকের দক্ষিণ আর ভৌগোলিক উত্তর তারা একদিকে, হয়তো একটু বাঁকা করে আছে, একটু কার্ভ করে 18 ডিগ্রি কোণ করে আছে। আবার ভূচুম্বকের দক্ষিণ আর ভৌগোলিক, ভূচুম্বকের উত্তর আর ভৌগোলিক দক্ষিণ তারা একদিকে। এখন তুমি ভৌগোলিক মানে ভূচুম্বকের অবস্থাটা বুঝলা, এখন ভৌগোলিক অক্ষ বাদ দাও, দিয়ে তুমি এখন এই পৃথিবীর উপরে একটা বার চুম্বক ধরো। এখন এই বার চুম্বক কি হবে, তার অবশ্যই উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তাহলে বার চুম্বকের উত্তর মেরু মানে সমমেরু সমমেরু চুম্বকের বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে এই বার চুম্বকের যে উত্তর মেরু আর ভূচুম্বকের, এই যে ঝুলন্ত চুম্বকটা বার চুম্বক, আর ভূচুম্বক পৃথিবীটা, ভূচুম্বকের উত্তর মেরু বার চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করবে। তাহলে ভূচুম্বকের উত্তর মেরু তো এই দক্ষিণ দিকে, ভৌগোলিক দক্ষিণ দিকে, আর বার চুম্বকের উত্তর মেরুকে সে বিকর্ষণ করবে। তাহলে বার চুম্বকের উত্তর মেরু কখনোই ভূচুম্বকের উত্তর মেরুর দিকে থাকবে না। বার চুম্বকের উত্তর মেরুটা ভূচুম্বকের দক্ষিণ মেরুর দিকে থাকে, আর বার চুম্বকের দক্ষিণ মেরু ভূচুম্বকের উত্তর মেরুর দিকে থাকে। কিন্তু চুম্বকের এর আবার বৈশিষ্ট্য হলো, এ 100% ওই এই যে ভূচুম্বক ছিল, সে এই ভূচুম্বকের উপরে আবার উপরিপন্ন হয়ে থাকে না, সে 100%। এইটা মনে করো তোমার এই ভূচুম্বক এভাবে আছে বাঁকা করে, একটু বাঁকা করেই তো আছে, কারণ এই ছিল একদম সোজা রেখাটা হইলো ভৌগোলিক অক্ষ, উত্তর মেরু দক্ষিণ মেরু। তাহলে এই চুম্বকটা কি ছিল, এখানে একটু বাঁকা করে ভূচুম্বকটা। তাই তুমি যে বার চুম্বকটা আবার ঝুলাই দিছো, সেও একদম বাঁকা করে, হয় মেরু বিপরীত থাকুক, এইটা ছিল ভূচুম্বকের দক্ষিণ মেরু, এইটা ছিল উত্তর মেরু, তাহলে এই বার চুম্বকের এই হলো উত্তর, এই হলো দক্ষিণ, তাহলে এই দক্ষিণ উত্তর পরস্পরকে আকর্ষণ করবে, হয়তো তার উপরে এভাবে পড়ে থাকার কথা, কিন্তু থাকে না। দেখা যাচ্ছে উত্তর উত্তরের দিকে থাকে, সেও আবার একটু বাঁকা করে এখানে অবস্থান করে বার চুম্বকটা। তাহলে এই বার চুম্বকের উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরু একই দিকে, কিন্তু ভূ চুম্বকের দক্ষিণ মেরু, এইটা একটু মাথায় রেখো। যার কারণে আমরা চুম্বক দিয়ে দিক নির্দেশক ধর্ম নির্দেশ কেন করি, চুম্বক উত্তর মেরু এই ভৌগোলিক উত্তর মেরু, এই জন্য ভৌগোলিক উত্তর মেরু নাম দিছে। কিন্তু ওই একটা বার চুম্বক ঝুলাই রাখলে তার যে উত্তর দিক, ভূচুম্বকের উত্তর দিক কিন্তু সেই দিক না, সেই কিন্তু ভূচুম্বকের দক্ষিণ দিক, মানে দক্ষিণ মেরু। তাহলে এই যে
এই যে তোমার উত্তর মেরু দক্ষিণ মেরু এই জায়গাটা মোটামুটি আমরা একটু কিছুটা ক্লিয়ার হইলাম। এখন আবার ঘটনাটা দেখো, একটু ভালো করে এখন চিন্তা করে, এগুলা বেশ ঝামেলার জিনিস, অনেক ঝামেলার জিনিস, একটু কল্পনা করতে হয়। এই যে বার চুম্বক আমি ঝুলাই দিলাম রশি দিয়ে, একদম ভরকেন্দ্র দিয়ে একটা রশি দিয়ে ঝুলাই দিলাম, আর এই হলো ভৌগোলিক অক্ষ, একদম সোজা, এই হলো ভৌগোলিক অক্ষ, একদম সোজা, বা এই কলমটা, তাহলে বা হ্যাঁ ডাস্টারই ধরো ভৌগোলিক অক্ষ সোজা, এই হলো উত্তর, এই দক্ষিণ, এই হলো ভূচুম্বক সাদা কলমটা। তার উপরে অবস্থান করে আছে, এই সাদা কলমটা এর উপরে আছে। কিভাবে আছে? একটু বাঁকা ভাবে আছে। তাই বাঁকা ভাবে যদি থাকে, এখান থেকে তোমার যেভাবে এভাবে থাকুক অথবা এভাবে থাকুক, যেভাবেই আমরা কল্পনা করি ডাজেন্ট ম্যাটার, কিন্তু এক্সাক্ট অবস্থানটা ওই রকম। তাহলে এভাবে আমরা কল্পনা করে হিসাব নিকাশ করি, এভাবেও করে একটু বাঁকা ভাবে থাকে, এক্সাক্ট এর উপরে এভাবে থাকে না, এর উপরে এভাবে থাকে না। কি? ভূচুম্বকটা ভৌগোলিক অক্ষের উপরে নেই, এরকম একটু বাঁকা করে আছে। এই যে বাঁকা করে আছে, আর যে দণ্ড চুম্বক, এই যে সে এখানে বাঁকা করে এখানে আছে, আর যে এই দণ্ড চুম্বক, এটাকে যখন আমি ঝুলাইয়ে দিই এই ভরকেন্দ্র থেকে একটা রশি দিয়ে, তখন এই হলো সাদা কলমটা হলো ভূচুম্বক, এই সাইডটা হলো তার দক্ষিণ মেরু, এই সাইডটা উত্তর মেরু। এই বারচুম্বক যখন ঝুলাই দেব, এই হলো বারচুম্বকের উত্তর মেরু, তাহলে উত্তর মেরু ওই ভূচুম্বকের দক্ষিণ মেরুর দিকে অবস্থান করবে। তাই সে এক্সাক্ট আবার সাদা কলমের উপরে এসে অবস্থান করে না, বারচুম্বকটা কি করে? এই তার আকর্ষণের কারণে ভৌগোলিক অক্ষ থেকে কিছুটা সরে যায়, সরে যায় এভাবে আবার সে তির্যক ভাবে অবস্থান করে। এই তাই সেও কিন্তু আবার ভৌগোলিক অক্ষের সাথে সেও কিন্তু আবার তির্যক, বারচুম্বক। আর ভূচুম্বকটাও একটু তির্যক, 18 ডিগ্রি কোণে ওই যে সরে গেছে। তাহলে এই যে চুম্বকটা, বার চুম্বকটা ভৌগোলিক অক্ষ থেকে পাশে সরে গেছে 18 ডিগ্রি কোণে, পাশে সরে গেছে এখানে 18 ডিগ্রি কোণে। আবার তুমি আরো একটা জিনিস খেয়াল করো, একটা চুম্বক যদি ঠিক ভরকেন্দ্র বা মধ্যবিন্দু থেকে তুমি ঝুলিয়ে দাও, চুম্বকটা এরকম একদম সোজা হয়েও বাঁকা হয়ে আছে, কিন্তু এরকম সোজা হয়ে থাকে না, একটু বাঁকাও হয়ে থাকে, আবার একটা সাইড নিচু একটা সাইড উঁচু, এভাবে অবস্থান করে। একদম এক্সাক্ট তুমি খেয়াল করে দেখো, ও তো একদম ভৌগোলিক অক্ষের উপরে থাকেই না, তাহলে পাশে সরে গেল, আবার মাথাটার এক প্রান্ত নিচু এক প্রান্ত উঁচু, মানে হয়তো উত্তর মেরু নিচু দক্ষিণ মেরু উঁচু, অথবা দক্ষিণ মেরু নিচু উত্তর মেরু উঁচু, এভাবে অবস্থান করে। তাহলে এই যে বার চুম্বক এই ভৌগোলিক অক্ষ থেকে পাশে যতটুক কোণে সরে যায়, এটাকে বলা হয় বিচ্যুতি। পাশে, এই পাশে যতটুক কোণে সরে যায় এইটা হলো বিচ্যুতি। আর এইটা যে তোমার পাশে সরে গেল, এই ভূচুম্বকের সাথে তোমার কোণ করে আছে, আর এখান থেকে এই যে রেখাটা, এইটাকে আমরা বলি বিষুব রেখা বা নিরক্ষরেখা, নিরক্ষরেখা। তাহলে এটা তো তোমার এইভাবে যদি উত্তর দক্ষিণ এইভাবে ধরি, তাহলে নিরক্ষরেখাটা তো এখানে এই অনুভূমিক অক্ষ, এইরকম সোজা একটা রেখা কল্পনা যদি করো, তাহলে এইটা অনুভূমিক অক্ষ, বিষুব রেখা বা নিরক্ষরেখা। এখন এই বার চুম্বকটা যখন এখান থেকে এভাবে সরে তোমার এই ভূচুম্বকের উপরে এভাবে থাকে না, হয়তো ভূচুম্বক থেকে এখানে এভাবেও থাকতে পারে, বা এদিকেও বেশি দূরে সরেও যেতে পারে। আবার এভাবে যদি সে থাকতো একদম সোজা, তাহলে তোমার ওই যে অনুভূমিক যে বিষুব রেখাটা আর বার চুম্বক যদি একদম সোজা লেভেল থাকতো, তাহলে তারা প্যারালাল থাকতো। মানে প্যারালাল বলতে এটাও যেভাবে আছে একটু বাঁকা করে আছে, কিন্তু নিচেরটাও তোমার এর উপরেই কিন্তু অবস্থান করতেছে।
মানে এখানে তোমার কি দুইটা জিনিস, হোক বাঁকা করে থাকুক, যে একই লেভেলে, মানে একই সমতলে এখানে এরকম একটা, আবার একই সমতলে এরকম একটা, একই সমতলে, মানে এ দুইটার ভিতরে তোমার কোনো নেই, মানে উঁচু নিচু নেই। কিন্তু আসলে বারচুম্বুক এরকম বাঁকা হয়ে থাকে, আবার এরকম একই সমতলে থাকে না, একটা সাইড নিচু হয়ে থাকে, একটা সাইড উঁচু হয়ে থাকে। এই যে তুমি দেখো, এই ছিল তোমার বিষুব রেখা, আর এই যে বারচুম্বুকটা সে বাঁকা হয়ে রয়েছে, আবার এক সাইড নিচু এক সাইড উপরে। নিচু হওয়া মানে তোমার এই যে বিষুব রেখাটা, বিষুব রেখা থেকে কিছুটা এক প্রান্ত নিচে থাকে, আবার আরেক প্রান্ত কি ওই বিষুব রেখাটা একদম এখানে লেভেলটা না, তাহলে বিষুব রেখা থেকে কিছুটা উপরে থাকে। তাহলে ওই যে বারচুম্বুকের এক প্রান্ত বিষুব রেখা থেকে কতটুক নিচে, ওই যে কোণ, ওইটাকে বলা হয় বিনতি কোণ। অথবা এখান থেকে কতটুকু উপরে, এই বিষুব রেখা থেকে কতটুকু উপরে, এই কোণটাকে বলা হয় বিনতি কোণ। তাহলে একটা চুম্বক মানে এই জায়গাটা কিন্তু বোঝা অনেক টাফ। তোমরা সবাই পড়েও ফেলবা, সবাই মুখস্থ করে ফেলে, একদমই চিরাচরিত বৈশিষ্ট্য। তারপরেও তার ভিতর থেকে একটু চিন্তা করে করে যতটুকু বোঝা যায় কল্পনা দিয়ে, ততটুকুই তোমার লাভ। যে একটা চুম্বক যখন আমরা এখানে মোটামুটি এভাবে ভূচুম্বক রাখি, আর একটা দণ্ড চুম্বক সে এখান থেকে হয়তো ঘুরে এরকম অবস্থান করতেছে, তার মানে এই ভূচুম্বক থেকে পাশে সরে গেছে, এরকম অবস্থান করতেছে। তুমি কিন্তু এখানে আর এখানে কোন চিন্তা করবে না, এই যে সরে গেছে, এইটা যদি একদম লেভেলে সরে যেত তাহলে কত কোণে সরে গেছে। এই যে যত কোণে ভূচুম্বক থেকে সরে গেছে, মানে ভূচুম্বকের অক্ষ থেকে এই বারচুম্বকের অক্ষটা যতটুক কোণে পাশে সরে গেছে, এই কোণটাকেই বলা হয় বিচ্যুতি। আর এইটা সরে যদি একদম লেভেল এভাবে থাকতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু সরে গেছে গেছে আবার এটা এরকম হয়ে রইল। তাহলে ও এইটা এই বিষুব রেখার উপরে কিন্তু আসে নাই, তাহলে এই ভৌগোলিক অক্ষ আর বিষুব রেখা এর মধ্যবর্তী কোন একটা জায়গায় চুম্বকটা বারচুম্বকটা একভাবে আছে। তাহলে বিষুব রেখা তো এখানে, তাহলে ওই লেভেল যদি এইটা যে উঁচু হয়ে আছে, এইখানে যদি বিষুব রেখা চিন্তা করি, ওর ঠিক নিচে যদি আমরা চিন্তা করি, তাহলে সে বিষুব রেখা ছিল এই সমতলে, আর বারচুম্বকের মাথাটা উঠে আসছে, বিষুব রেখা থেকে যতখানি উপরে উঠে আসছে এইটা হলো বিনতি। আর ভৌগোলিক অক্ষ থেকে বারচুম্বকটা যতটুকু সরে গেছে, পাশে যতটুকু সরে যায়, এইটা হলো বিচ্যুতি। আবার এই প্রান্তটা কি নিচে নেমে গেছে, তার মানে কি এই বিষুব রেখা থেকে নিচে নেমে গেছে, তাই বিষুব রেখা থেকে যতটুকু কোণে নিচে নেমে গেছে ওইটা হইল বিনতি। এপাশেও বিনতি, এপাশেও বিনতি। তাহলে তোমরা দেখবা বিচ্যুতি আর বিনতির ক্ষেত্রে একটা কথা লেখে যে 32 ডিগ্রি উত্তর, ঢাকার বিচ্যুতি 32 ডিগ্রি উত্তর, 32 ডিগ্রি পূর্ব বা 32 ডিগ্রি পশ্চিম বলতে কি বুঝি। তাহলে তোমার এই যে ঢাকার বিচ্যুতি, বিচ্যুতি হয় কি, এই যে ভৌগোলিক অক্ষ, এই এটা বাদ, এখন ভৌগোলিক অক্ষ ভূচুম্বক বাদ, যে বারচুম্বকটা ঝুলাই দেওয়া হয় সে ওই ভৌগোলিক অক্ষের উপরে তো থাকে না, সেখান থেকে এভাবে কিছুটা সরে থাকে। তাহলে এই হলো উত্তর মেরু। তাহলে যদি উত্তর মেরুটা এই ভৌগোলিক অক্ষ থেকে 32 ডিগ্রি কোণে পাশে সরে যায়, এবং এই ভৌগোলিক অক্ষ থেকে সে যদি 32 ডিগ্রি কোণে, এইটা তো কিন্তু বিষুবের পূর্ব, এই পূর্ব, তাহলে 32 ডিগ্রি কোণে পূর্বে সরে গেছে, অথবা বিচ্যুতি কোণ 32 ডিগ্রি পশ্চিম, তার মানে এই বারচুম্বকটা এই ভৌগোলিক অক্ষর সাথে 32 ডিগ্রি কোণে এই পশ্চিম দিকে সরে গেছে, কারণ বারচুম্বকটা এদিকেও সরতে পারে এদিকেও সরতে পারে। তাহলে তোমার এখানে এখানে যেহেতু গোলাকার পৃথিবী, এই জন্য এক এক অঞ্চলে বা এক এক জায়গায় চুম্বক এক এক রকম সরে যায়। তাহলে তোমার এই বারচুম্বকটা যদি ভৌগোলিক অক্ষ থেকে 32 ডিগ্রি কোণে পূর্ব দিকে সরে যায়, তখন তার বিচ্যুতিটা হইল 32 ডিগ্রি পূর্ব। আর যদি বারচুম্বকটা ভৌগোলিক
ভৌগোলিক তোমার অক্ষ থেকে 32 ডিগ্রি পশ্চিমে সরে যায়, তখন সেটাকে বলা হয় বিচ্যুতি 32 ডিগ্রি পশ্চিম। আর তোমার এই বারচুম্বুকের উত্তর মেরু, এই যে বিষুব যে রেখাটা, সেখান থেকে উপরে উঠতে পারে। তাহলে উত্তর মেরু এই দিক, তো তাহলে উপরের দিক এই সাইড, এই সাইড কিন্তু উত্তর গোলার্ধ, আর এই সাইড কিন্তু দক্ষিণ গোলার্ধ মোটামুটি। তাহলে এই বারচুম্বুকের উত্তর মেরু এই যে বিষুব অঞ্চল, যদি উত্তর মেরু বিষুব অঞ্চলের দিকে ঝুঁকে থাকে, এটা উঠেও থাকতে পারে, এটা এভাবেও ঝুঁকে থাকতে পারে। তাহলে এই বারচুম্বকের উত্তর মেরু যদি বিষুব অঞ্চলের দিকে ঝুঁকে থাকে, তখন ওইখানে এই লেভেলে নাই, লেভেল থেকে একটু ডাউনে, যত ডিগ্রি কোণে ডাউনে সেইটা হলো বিনতি। তাই যদি উত্তর মেরু তার দিকে ঝুঁকে থাকে কোণে, তখন সেটাকে বলা হয়, যদি 20 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে তাহলে 20 ডিগ্রি উত্তর, তার মানে উত্তর মেরুটা ওখান থেকে ডাউনে আছে। আর যদি দক্ষিণ মেরু ডাউনে থাকে ওই বিষুব রেখা থেকে, সে মনে করো 20 ডিগ্রি এরকম এরকম করে আছে, আর আর যখনই এরকম করে আছে, আর বিষুব রেখাটা তো মূলত তোমার এরকম লেভেল রেখা, তাহলে এখান থেকে তোমার এরকম আছে, আর বিষুব রেখা তো তোমার এরকমের যাচ্ছে, বিষুব রেখা তো একদম সোজা এই। আর এই যে বারচুম্বকটা কি করতেছে, এই রকম করে আছে, তাহলে তোমার একটা প্রান্ত কি বিষুব রেখা থেকে নিচে নিচে নেমে গেল, আর একটা প্রান্ত বিষুব রেখা থেকে উপরে উঠে গেল। তাই যদি দক্ষিণ মেরু এই বিষুব রেখা থেকে 16 ডিগ্রি দক্ষিণ বলতে বোঝায়, সে দক্ষিণ মেরুটা বিষুব রেখার দিকে 16 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। আর 16 ডিগ্রি উত্তর বলতে বোঝায় যে ওই চুম্বকের উত্তর মেরুটা তখন এভাবে থাকে, উত্তর মেরুটা বিষুব রেখা থেকে বা বিষুব রেখার দিকে 16 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। তাহলে বিনতির ক্ষেত্রে সবসময় উত্তর দক্ষিণ শব্দটা হিসাব হয়, আর বিচ্যুতির ক্ষেত্রে পূর্ব পশ্চিম শব্দটা হিসাব হয়। এই থিমটা তোমরা একটু নিজেরা একটু চিন্তা করে কল্পনা করে একটু মাথায় আনার চেষ্টা করো। এটা কিন্তু নরমালি এখান থেকে সে এইটা ভৌগোলিক অক্ষ এই 20 ডিগ্রি কোণে এভাবে ঘুরে গেছে, তাহলে এই অনুভূমিকের সাথে ও কোণ করছে কত, টোটাল 90, তাহলে 70, তাহলে এখানে বিনতি 70 আর বিচ্যুতি 20, হিসাবে পাবে না, বিচ্যুতি 20 হইল, কিন্তু এইখানের এই লেভেলের কন্যা সেইটা এই লেভেল থেকে কতটুকু উপরে বা এই লেভেল থেকে কতটুকু নিচে, এইটা হলো বিনতি। পাশে সরে গেল আর কতটুকু উপরে উঠে গেল, বিষয়টা এরকম। একটু বুঝতে কষ্ট হয়, এটা আসলে একটু কষ্টেরই বিষয়। আর জিও ফিজিক্স তো আসলে অনেক জটিল বিষয়, কারণ আমরা যেতে পারি না চিন্তা ভাবনা করে, এগুলো জিও ফিজিক্সের বিষয় টিষয়। তাহলে এইগুলো এইটা একটু দেখবা, একটু পড়বা, বিনতি বিচ্যুতিটা ক্লিয়ার করবা, হিসাবগুলা ওখানে করবা। উন্নতি আর অবনতি কোণের মতো, তখন যে যদি ওইটার যদি উপরের দিকে থাকে কোনটা, তখন সেটাকে আমরা পজিটিভ বলি, আর যদি অনুভূমিক রেখা নিচের দিকে থাকে, নিচের দিকে ঝুঁকে থাকে, তখন সেই কোণটাকে আমরা কি উন্নতি কোণ অবনতি কোণ নেগেটিভ বলি। তাহলে এখানেও তোমার কোণ ওই রকম, যদি ওই রেখার উপরের দিকে কোণ হয়, তাহলে এ যত ডিগ্রি কোণে নিচের দিকে নামে, এও তো এই রেখা থেকে লেভেল থেকে তত ডিগ্রি কোণে উপরে উঠে। তাই যদি এই এই বিষুব রেখার নিচে কোণটা বিবেচনা করি, তখন সেটা নেগেটিভ হিসাবে আমরা চিহ্ন হিসাবে বিবেচনা করতে পারি, আর যদি বিষুব রেখার উপরের দিকে কোণ বিবেচনা করা হয়, সেটাকে আমরা পজিটিভ হিসাবে আমরা কনসিডার করি। বিভিন্ন জায়গায় আমরা এরকম চিহ্নের বিষয়, যদিও এখানে ওইভাবে থাকে না, তারপর আসলে এভাবে আমরা চিন্তা করব। তাই তোমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করবা, ক্লিয়ার করে এরপরে চুম্বক সম্পর্কে তো বেশ কয়েকটা রাশি আছে, ওখানে একটু ঝামেলা আছে, এগুলো বুঝতে একটু কষ্ট হয়, সেগুলো আমরা দেখব। তার আগে যদি পিছনে কারো অনুশীলনীর অঙ্ক আর ওই সৃজনশীল কোশ্চেন বাকি থাকে, এগুলো কমপ্লিট করে, আমি বললাম যে এখানে কোশ্চেন কমপ্লিট করতে সৃজনশীল কোশ্চেন আমাকে লাগবে, তুমি 100% তুমি কোশ্চেন সলভ করতে পারবা। তুমি ঠান্ডা মাথায় যা যা এতদিন বলেছি, যা করেছি, তুমি সেগুলো শুনে বুঝে তুমি ওখানে হাত দিও,
এবং চ্যাপ্টারটা দেখো কতটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমার কনফিউশন কম, সবকিছু খুব ইজিলি সলভ করা যায়। তাই তোমরা একটু এই কাজটা করো। আচ্ছা, আমরা আগামী দিন এই রাশিগুলা নিয়ে কথা বলবো। আর সামনে যদি পারো একটু নিজেরা রিডিং পড়ে নিও, পড়লে বোঝা যাবে যে চুম্বক সম্পর্কিত যে বিভিন্ন রাশি তোমার সেখানে দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, চুম্বক প্রাবল্য, চুম্বক প্রবেশ্যতা, এখানে চুম্বক গ্রহিতা, সাসেপ্টিবিলিটি, তারপরে এরকম বিভিন্ন রাশি আছে, যদি পারো একটু ওখানে দেখো। ওকে, তাহলে এখানে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বা দেখালাম, যে স্যার কি প্রশ্ন থাকবে? পুরোটাই তো স্যার প্রশ্ন, কি করবে, কি বললেন কি না বললেন কিছু বুঝি না। কোন কোথায় হয়, কিভাবে হয়, তোমরা যদি একটু সেইভাবে চিন্তা করো। তোমরা অনেক সময় এটাও বুঝো না কোন বিন্দুতে কোনটা হবে। কোন তো হবে তার মিলিত স্থানে, ভৌগোলিক অক্ষ, তারপরে চুম্বক অক্ষ, মিলিত স্থানে। তাহলে কোনটা তোমার কিভাবে, তুমি যদি একটা এরকম 3 ডাইমেনশনাল স্পেসে চিন্তা করো, তা যদি এভাবে সরে যায় কোনটা হয় এই জায়গায় সমতলে, আবার যদি এভাবে সরেও যাচ্ছে উপরে উঠে যাচ্ছে, তাহলে অনুভূমিকের সাথে উপরের দিকের এখানে কোণ। আসলে খুব একটা জটিল বিষয় না, একটু ঠান্ডাভাবে চিন্তা করলেই বের হয়ে আসবে। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।